মাঝে মাঝে প্রশ্ন হয়, আমরা কি সত্যিই এই পৃথিবীর নাগরিক, নাকি মহাজাগতিক অন্য কোনো শক্তি কিংবা অন্য কোনো গ্রহের নাগরিক আমরা হয়ে গেলাম হঠাৎ করে পৃথিবী থেকে চেঞ্জ হয়ে অন্য কোনো নিকৃষ্ট গ্রহের নাগরিকত্ব আমাদেরকে এক ধরনের মানে আছর করলো কিনা, মানুষকে জিনে যেমন আছর করে সেরকম আছর করলো কিনা, সেই প্রশ্নটা উঠে আসে মাঝে মাঝেই। যে দেশের মানুষ আমরা দাবি করি যে শতকরা 92% মুসলিমের দেশ, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতি, সেটাকে ইস্যু করে যে দেশের রাজনীতিবিদরা মনে করেন যে সংবিধানে মুসলিম প্রাধান্য দেওয়া উচিত, সাংবিধানিক যে ধর্মনিরপেক্ষতা সেটা থাকা উচিত না, এটা নিয়ে রাজনীতি হয়, সেই দেশেরই মানুষ কিংবা সেই দেশেরই সভ্য মানুষরা কিংবা দেশের সব থেকে দামি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া দেশের সব থেকে মেধাবীরা যখন স্লোগান দেয় 1 2 3 4 অমুকের এটা মার পেছন মার, যখন স্লোগান দেয় টিনের চালে কাউয়া, তারেক জিয়া কিংবা খালেদা জিয়া, মানে এই যে স্লোগানগুলো, এই স্লোগানগুলো কিভাবে মুখ দিয়ে বের হয় এই সভ্য সমাজে বাস করে, এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের মতো মানে প্রতিষ্ঠানে পড়া শিক্ষার্থীদের মুখ থেকে যখন এই ধরনের মানে সুমধুর বাণী আমরা শুনি, তখন খুব অবাক হয়ে জিজ্ঞাসা করতেই হয় যে আমরা ভিন গ্রহের কোনো বাসিন্দা কিনা, আমরা আদৌ পৃথিবীর বাসিন্দা কিনা, এই ব্যাপারে সন্দেহ জাগে। নতুন আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটলো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র একজনকে গণধর্ষণের ডাক দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা করতে পারে? আবার অভিযোগ হচ্ছে যে সে একটি সাম্প্রদায়িক ছাত্র শক্তির মানে ছাত্র সংগঠনের সদস্য, যেটা নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে। যারা কিনা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখে এগুলো মানায়, তারা এই ধরনের বক্তব্য দিতে পারে, এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দিতে পারে, একজন নারীকে এই ধরনের আক্রমণ করতে পারে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে সেই রকম ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইপটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের মানে লাইব্রেরির একজন কর্মচারীকে বের করে এনে, জামিনে বের করে এনে তাকে ফুলের মালা দিয়ে বরণ করার ঘটনাও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে ছেলেটি ইপটিজিং করলো, নারীকে অশ্লীল মন্তব্য করলো, নারীর পোশাক নিয়ে পোশাককে প্রশ্নবিদ্ধ করেছে, সেটা নাকি ইসলামের সঙ্গে যায় না, সেই কারণেই সে এই ধরনের মন্তব্য করেছে, তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে এসে যে বিশ্ববিদ্যালয় ফুলের মালা দিয়ে বরণ করে সেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের নিকৃষ্ট প্রতিভাও যে থাকতে পারে সেটাও বোধহয় অস্বাভাবিক কিছু নয়। কি ঘটলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেন ঘটলো, এটা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এত অধঃপতন কেন হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দেশের সব থেকে মেধাবীরা ভর্তি হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে প্রক্রিয়া, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা লাগে, সেখানে আওয়ামী লীগ সরকার একটা বড় ধরনের শিথিলতা এনেছিল। তারই কি ফলাফল আমরা দেখতে শুরু করেছি? মানে আওয়ামী লীগ যে শিক্ষা ব্যবস্থার যে বড় একটা মানে সংকট তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থায় যে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, সেটার জন্য আওয়ামী লীগকে এককভাবে দায়ী করা যেতে পারে। শুধুমাত্র বিগত শাসন আমলে মানে ভোটের রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ এগুলো করেছে বলে অনেকে সমালোচনা করেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো, যে খবর সারাদিন বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, যে একটা রিট আবেদন করা হয়েছিল হাইকোর্টে, যে শিবিরের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন, তিনি জিএস পদে ডাকসুতে নির্বাচন করছেন, তার প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়েছিল।
প্রার্থিতা বাতিল কেন? অভিযোগ যে তিনি ছাত্রলীগ করতেন, সুতরাং ছাত্রলীগের কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ডাকসুর জিএস পদে লড়তে পারেন না। সত্যিই ফরহাদ হোসেন ছাত্রলীগ করতেন কিনা এ ধরনের বহু আলোচনা রয়েছে। বারবার তাকে এই প্রশ্ন করা হয়েছে, বারবার মুস্কি হেসে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বলেছেন কখনো কখনো যে না আমি করতাম না, কিন্তু ছাত্রলীগের কমিটিতে তার নাম পাওয়া গেছে। এই ধরনের অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। যিনি ভিপি পদে লড়ছেন তার ব্যাপারে অবশ্য রিট করা হয়নি, আশ্চর্যজনকভাবে ফরহাদ হোসেনের নামে রিট করা হয়েছে। সাদিক কায়েম ছাত্রলীগের মিছিল করেছেন, ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার বহু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তার ব্যাপারে হলো না, ফরহাদের ব্যাপারে হলো। কেন এটা হলো সেটা যারা করেছে তাদের ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে হাইকোর্ট আজকে তার সদস্য মানে ভোটাধিকার মানে ভোটে দাঁড়ানোর প্রার্থী হিসেবে ভোট করার বিরুদ্ধে যে রায় চেয়েছিলেন একজন মানে ক্যান্ডিডেট, বাম দলের একজন ক্যান্ডিডেট, সেটা না করে পুরো নির্বাচনটাই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন হাইকোর্ট। পরবর্তীতে অবশ্য আপিল বিভাগের চেম্বার জজ সেই মানে সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন। তার মানে এখন আপিল বিভাগে এটা নিষ্পত্তি হবে। কি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু জানলে ব্যাপারটা আপনি আরও পরিষ্কার হয়ে যাবেন। সেখানে গণমাধ্যমের শিরোনাম হয়েছে, শিরোনামটা আপনারা দেখে নিন। আজকের পত্রিকা বলছে ডাকসু প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি, সমালোচনার ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার নিন্দার ঝড় উঠেছে। আজ সমাজবিজ্ঞান বিভাগের 2020-2021 সেশনের শিক্ষার্থী আলী হোসেন নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে গণধর্ষণের পদযাত্রা করা হোক। অর্থাৎ যিনি রিট করেছেন তাকে গণধর্ষণের আয়োজন করা হোক, এই মানে আহ্বান জানিয়েছেন তিনি। এই বক্তব্যের মাধ্যমে আলী হোসেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী BM ফাহমিদা আলমের উদ্দেশ্যে হুমকি দেন। ফাহমিদা সম্প্রতি ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। পোস্টটি প্রকাশ্যে আসতে এই ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা। তিনি তার ফেসবুকে একটা পোস্টে লিখেছেন, ফাহমিদার রিট করার অধিকার আছে, এজন্য তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার কারো নেই। এমন ভাষা ব্যবহারকারীর বিরুদ্ধে অবশ্যই ডিউ প্রসেসে ব্যবস্থা নিতে হবে। এখনো কেন ব্যবস্থা নেওয়া হয়নি এটা একটা বড় প্রশ্ন। এই ছেলেটির পেছনের শক্তি তাহলে কি? এই ধরনের অধ্যত্বপূর্ণ, এই ধরনের মানে ক্রাইম এবং নারীর প্রতি সহিংসতা ছড়ানোর যে মানে জ্বলন্ত উদাহরণ, এই ধরনের মানসিকতার ছাত্র কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? কেন তার ছাত্রত্ব বাতিল করে দেয়া হবে না? কেন তার বিরুদ্ধে মানে তাকে গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করা হবে না? এই প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে জিএস প্রার্থী ও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ বলেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু কাউকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। তবে তিনি দাবি করেছেন, অভিযুক্ত শিক্ষার্থী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত নন। এটিকে ঘিরে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারটা মানে যে ব্যাপারটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত ছাত্র আলী হোসেন, তিনি ছাত্র শিবিরের রাজনীতি করেন। এটা অস্বীকার করছে ছাত্র শিবির। অবশ্য এটা প্রমাণ করাটা খুব কঠিন, কারণ ছাত্র শিবির এখন পর্যন্ত প্রকাশ্যে সভাপতি সেক্রেটারি ছাড়া প্রকাশ্যে কে আছে, কে কোন দায়িত্ব পালন করছে, এই ধরনের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়নি। ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন গুপ্ত রাজনীতির অভিযোগ অনেক দিন থেকে করে আসছিল। প্রকাশ্যে নাম আনার ব্যাপারে বলা হচ্ছিল, কিন্তু তারা কখনোই প্রকাশ করেনি। এই কারণেই বিভিন্ন জন অভিযোগ করার চেষ্টা করছেন যে তারা এই গুপ্ত রাজনীতি চলমান রেখেছে। গুপ্ত রাজনীতি যেখানে করছে সেখানে তো অস্বীকার করবেই যে এ শিবির করে না, ও শিবির করে না। যখনই অপরাধ করবে কিংবা অপরাধের ঘটনা যখন ভাইরাল হয়ে যাবে, তখন খুব সহজেই যেন সেটাকে অস্বীকার করা যায় এবং সেটাকে পাশ কাটিয়ে চলা যায়, এই অভিযোগও অনেকে করছেন।
ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে যে সে ছাত্র শিবির করুক আর ছাত্র দল করুক আর ছাত্রলীগ করুক, যে দলই করুক না কেন, সেটা মুখ্য বিচার্য হতে পারে না। বিচার্য ব্যাপার হচ্ছে যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ধরনের ন্যাক্কারজনক, নগ্ন এবং সহিংসতা ছড়ানো, নারীর প্রতি বিদ্বেষ এবং অবধারিতভাবে এটা একটা বড় ক্রাইম। এই ধরনের ক্রাইম কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী করে, যারা কিনা সমাজের সব থেকে মেধাবী শিক্ষার্থী বলে বিবেচিত। সরকার কি এই ব্যাপারে পদক্ষেপ নেবে? সরকার যদি পদক্ষেপ না নেয়, প্রশাসন যদি পদক্ষেপ না নেয়, তাহলে বুঝতে হবে যে তার পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তি রয়েছে। একজন সিঙ্গেল ছাত্র এই ধরনের অপরাধ করে এই দেশে পার পেয়ে যাওয়ার কোনো অপশন নেই যদি না তার পেছনে বড় ব্যাকআপ থাকে। সেটাই সরকারকে এখন প্রমাণ করতে হবে। সরকারের সিদ্ধান্ত, সরকারের মানে কার্যক্রম, উদ্যোগেই প্রমাণ হয়ে যাবে যে এই ব্যক্তি মানে স্বতন্ত্র এই ছাত্র স্বতন্ত্র একজন ছাত্র কিনা, তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কি নেই, সরকারের সিদ্ধান্তেই সরকার কি করছে সেটার ভিত্তিতেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয় এমনটা আর কতদিন চলবে? কোন সমাজ আমরা তৈরি করলাম যখন শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, কিন্তু আমরা যে সমাজ প্রত্যাশা করলাম সেই সমাজটা কি পেলাম? সেই সুস্থ সমাজ, সুন্দর সমাজ, একটা মানে সুশৃঙ্খল একটা সমাজ, যেখানে বিদ্বেষ ছড়ানো হবে না, যেখানে নারীর প্রতি সহিংসতা ছড়ানো হবে না, যেখানে বিনা বিচারে কোনো ঘটনা ঘটবে না, এই ব্যাপারগুলো কি পেলাম আমরা? কেন পেলাম না? উত্তর তো পাইনি আমরা, কিন্তু কেন পেলাম না? কোথায় সংকট? কেন আমাদের বিপ্লবের স্টেক হোল্ডাররা ঠিকঠাক মতো সমাজকে ঠিক পথে পরিচালিত করতে পারছে না? সংকটটা কোথায় সেটা আপনি কি বুঝতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।